তারা তাদের চাকরের শবদেহটাকে টানতে টানতে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যায়। এসেছিস? যা, তোরা ফিরে যা, তোদের কাজ হয়ে যাবে, চিন্তা করিস না। এবার আমায় এখন আমার কাজ করতে দে, যা। শবদেহটাকে ওখানে রেখে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা করল। এবার আমিই হব পিশাচ সিদ্ধ তান্ত্রিক। সব সাধনা করে পিশাচকে জাগ্রত করে পুরো গ্রামটা উৎসর্গ করব তাকে। বলি হবে, বলি, নরবলি। হা 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 হা। দিনটা ছিল অমাবস্যা, তার উপর ভূত চতুর্দশীর রাত। তান্ত্রিক ওই শবদেহের ওপর বসে পিশাচকে আহ্বান করতে লাগলো। দেখলাম কাপালিক উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করছে আর ওই শবদেহের মুখে মদ ঢেলে দিচ্ছে প্রত্যেকবার। ওং রিং ক্লিং পট স্বাহা। এমন সময় কালো ধোঁয়ায় যেন আবৃত হয়ে এলো চতুর্দিকে। কাপালিক মন্ত্রপাঠ থামিয়ে বলল, এসেছো, এসো, এসো, তোমার ভোগের নৈবেদ্য গ্রহণ করো। এবার যাও, শশীকান্তর একমাত্র ছেলের জীবনলীলা সমাপ্ত করো, তবেই আমি তোমায় এ পুরো গ্রামটা তোমার ভোগ হিসেবে অর্পণ করব। এখন আমি অজেয় হব, পুরো মুকুন্দপুর এখন আমার অধিকারে হবে। দিনটা ছিল পৌষের শেষ। প্রকৃতি নিজের রূপ পরিবর্তন করে শীতের চাদরে মুড়ে নিয়েছে পুরো শহরটাকে। শীতের দাবদাহে তেলে ভাজার সহিত চায়ের পেয়ালায় হালকা চুমুক দিতে দিতে ঠাকুর মশাইয়ের গল্প না শুনলে শীতের আমেজটাই নিষ্ফল। আজ মাসের 5 তারিখ, তাই পকেটটাও বেশ গরম। তাই মোড়ের দোকান থেকে তেলে ভাজার পাশাপাশি গরম গরম জিলাপি এবং ঠাকুর মশাইয়ের দক্ষিণা স্বরূপ 1 প্যাকেট পাসিংশ নিয়ে রওনা করলাম বিভূতির বাড়ির উদ্দেশ্যে। তাকে ছাড়া গল্পের আসরটা তো সত্যি বড় বেমানান কিনা। এই বিভূতি, দরজাটা খোলো, আমি কিশোরী। দরজা খোলাই আছে, একটু জোরে ধাক্কা দাও। কি ব্যাপার, এই অবলায় শুয়ে আছো যে? বড় শরীর খারাপ করলো নাকি? না, তেমন কিছু নয়, ওই শরীরটা একটু গরম হয়েছে, ঋতু পরিবর্তনে যা হয় আর কি। ও, তা এখন কেমন বোধ করছো? আমি তো ঠাকুর মশাইয়ের ওখানে যাব বলেই তোমায় নিতে এলাম। তা কি যেতে পারবে নাকি এবেলা একটু বিশ্রাম নেবে? না বাবা, আর বিশ্রামে কাজ নেই, তুমি বরং একটু অপেক্ষা করো, আমি হাত মুখটা ধুয়েই আসছি। কিছু সময় বাদে দুটিতে রওনা করলাম মটলেনের উদ্দেশ্যে। আচ্ছা বিভূতি, একটা বিষয় কি লক্ষ্য করেছো? কি ব্যাপারে বলো তো? আমাদের বাসার সামনে রাস্তার পাশে একজন সাধুজির হঠাৎ আবির্ভাব ঘটেছে। জানি না বলছো? তোমার বৌঠান তেনার উদয়ান্ত থেকে আজ অব্দি নিয়ম করে দিনে একবার সেখানে যাচ্ছেন। আজ সংসারের আয় উন্নতি তো কাল স্বামী সন্তানের জন্য মঙ্গল কামনা। তেনার দক্ষিণা স্বরূপ রোজ 10টি করে টাকা আমার গচ্ছা যাচ্ছে। আমি কিছু বলতে গেলেই তুমি তো তোমার বৌঠানকে চেনো, তাই রোজকার অবসম্ভাবী লঙ্কাকাণ্ড এড়াতে গাঠের কড়ি জলাঞ্জলি দিয়ে চলেছি। কথা বলতে বলতে এসে উপস্থিত হলাম ঠাকুর মশাইয়ের বাড়ি। সেখানে পৌঁছাতেই বাড়ির ফটকে চোখে পড়ল একটা টিনের ভাঙা প্রায় সাইনবোর্ড। সেখানে লেখা তারানাথ জ্যোতির্বিদ। এখানে হস্ত গণনা, কোষ্ঠী বিচার এবং গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করা হয়। প্রমাণস্বরূপ রাজা মহারাজাদের প্রশংসাপত্র রহিয়াছে, দেখে শুনে বিচার করে গ্রহণ করুন।
দক্ষিণা নামমাত্র। ভেতরে প্রবেশ করে দরজায় টোকা দিতে যাব, এমন সময় আকস্মাৎ দরজাটা খুলে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে ঠাকুর মশাই। এসো এসো, তা আসতে পথে কোনো সমস্যা হয়নি তো? কি বিভূতি, শরীরের জৌলুসটা একটু কমেছে কি? সত্যি বড় অবাক হলাম। আমরা আসবো সেটা ঠাকুর মশাই সময়ের পূর্বে কিভাবে জানলেন? ধন্য ধন্য ঠাকুর মশাই, সত্যি আপনাকে যতই দেখছি ততই আশ্চর্য হচ্ছি। নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি বারংবার। আসলে বর্তমানে সাধু সন্ততির আড়ালে কতগুলো ভণ্ড লোভী স্বার্থান্বেষী মানুষ ছাড়া সত্যিকারের সাধুর সান্নিধ্য পায়নি কিনা বলেই উপর হয়ে প্রণাম করে বসল কিশোরী। আরে করো কি, আশীর্বাদ করি তোমরা দুটিতে আমিত্র এমন মিলেমিশে থাকো, তোমাদের মঙ্গল হোক। বিভূতি একটু কটাক্ষ করে বলল, বলি এখান থেকে কি বিদায় দেবেন, নাকি ভিতরে যাওয়ার অনুমতিও পাবো? এমা দেখেছো কাণ্ড, কথা বলতে বলতে তোমাদের বাইরেই দাঁড় করিয়ে রেখেছি। এসো এসো, ভেতরে এসো। আমরা ভেতর ঘরে প্রবেশ করলাম। ভেতরে ঢুকে চারির উদ্দেশ্যে বললাম, এই নে মা, এগুলো একটা প্লেটে করে নিয়ে আয়, আর হ্যাঁ একটু চাও করিস, কেমন? আপনার সাথে কোনো কথা নেই কাকাবাবু। এমা কেন, কি মুশকিল দেখো তো। কি হয়েছে সেটা বলবি তো? আমার রেসিপিটা ফুরিয়েছে কবে থেকে বলছি, কিন্তু প্রত্যেকবারই ওই এক কথা, কাজের চাপে ভুলে গেছি। এবারও নিশ্চয় আনেননি, তাই তো? সত্যি কিশোরী, এটা কিন্তু ভারী অন্যায়। এই তুমি চুপ থাকো তো, তোমায় আর আগুনে ঘি ঢালতে হবে না। বলেই পকেট থেকে চারির জন্য পূর্বে কিনে রাখা লেস ফিতার প্যাকেটটা চারির হাতে দিয়ে বললাম, এবার কি একটু চা খেতে পারবো? হ্যাঁ, এক্ষুনি আনছি। বলেই চলে গেল রান্নাঘরের দিকে। দেখো, আজকালকার দিনে সাধু বলতে গলায় বড় বড় মালা, শরীরে ভস্ম আর কপালে বড় বড় লাল কালো তিলক, ভেলকি দেখিয়ে মানুষের অপরিমেয় দুঃখ দুর্দশার সুযোগ নিয়ে লোক ঠকানোর ফিকির মতো। সত্যিকারের সাধু কখনো জনপ্রিয়তা পাওয়ার জন্য ভেলকি দেখায় না। কথার ফাঁকে কিশোরী বলে উঠল, ঠিক তাই, এই দেখুন না, আমাদের পাড়ায় গেল কয়েকদিন থেকে এক সাধুজির আবির্ভাব ঘটেছে। দিনে দিনে মানুষের ভিড় যেন সেখানে উপচে পড়ছে। কারো সংসারে অশান্তি তো কারো আয় উন্নতি হচ্ছে না, কেউ আবার সন্তানের আশায় দিনরাত হত্যে দিয়ে পড়ে আছে সেখানে। অন্ধবিশ্বাস, বুঝলেন ঠাকুরমশাই, অন্ধবিশ্বাসের সুযোগ নিয়ে সাধারণ মানুষ ঠকিয়ে বিশ্বাসের নামে ব্যবসা খুলে বসেছে রীতিমতো। এমন সময় গরম গরম জিলাপি ও চা নিয়ে আসলো চাই। হ্যাঁ রে মা, তুই খেয়েছিস তো? হ্যাঁ কাকাবাবু, আমি খেয়েছি, আপনারা খান, আমি ততক্ষণে বরং মুড়ি মাখাটা করে আনি। বলেই রান্নাঘর অভিমুখে রওনা করল। বিভূতি, কিশোরী, নাও নাও। আচ্ছা ঠাকুর মশাই, আপনি আপনার সাধনার জীবনে এমন কি কোনো অসৎ সাধুর কবলে পড়েছেন? লক্ষ্য করলাম মুহূর্তেই ঠাকুর মশাইয়ের কপালে একটি দুশ্চিন্তার ভাঁজ পড়ল। তিনি ভ্রুকুটি করে বললেন, অসৎ সাধু? দেখো, সাধনা হলো কেবলমাত্র একটা পথ, যে পথে পরমার্থকে লাভের আশায় গমন করে সকল সাধু। তবে সাধনায় সিদ্ধি পেলেই কেবল সাধু হওয়া যায় কি? সাধনায় পাওয়া সিদ্ধি যদি সাধু অসৎ উদ্দেশ্য করে, তবে পরমার্থের কথা তো বাদ দাও, ভয়ানক পরিণতি ঘটে সাধকের সাথে। তেমনই এক ঘটনার কথা তোমাদের বলছি, শোনো। নমস্কার ঠাকুর মশাই, আগে আমি শশীকান্ত রায়, মুকুন্দপুর জমিদার বাড়ির স্বর্গীয় শ্রী রামাকান্ত আমার পিতা।
তিনি বেঁচে থাকতে তার মুখে আপনার কথা অনেক শুনেছি, কিন্তু পড়াশোনার জন্য বিলেত থাকায় আপনাকে সচক্ষে দেখার সুযোগ হয়নি। রমাকান্ত, তুমি রমাকান্ত রায়ের ছেলে। তোমার বাবা সত্যি বড় ভালো মানুষ ছিলেন। তোমাদের বাড়ি রমাকান্ত বাবু বেঁচে থাকতে অনেক গেছি। উনি গত হওয়ার পর সত্যি বলতে ওদিকে যাওয়া হয়নি। তারপর বিয়ে তো করেছ নিশ্চয়ই, তার সন্তান আদি কিছু হয়েছে? আজ্ঞে ঠাকুর মশাই, আমার একটা মাত্র ছেলে বিরাজ, বয়স 11 বছর। সবকিছুই ঠিকঠাক চলছিল, তবে বাবা চলে যাওয়ার পর থেকেই ঘোর বিপত্তির সূত্রপাত। হঠাৎ কিছুদিন হলো ছেলেটা আমার নাওয়া খাওয়া একদম ছেড়ে দিয়েছে। শুধু একটাই কথা বলে, তার গলায় প্রচন্ড ব্যথা, কেউ যেন তার গলা চেপে ধরে আছে, সে তাকে সঙ্গে করে নিয়ে যাবে। কিন্তু কে নিয়ে যাবে সেসব কিছুই বলতে পারছে না। একমাত্র ছেলে আমার, ডাক্তার বুদ্ধি কম করিনি, কিন্তু কিছুতেই তার কিছু হচ্ছে না। চোখের সামনে ছেলেটা দিন দিন এমন পরিণতি দেখে সত্যি বিচলিত হয়ে পড়ছি। আমার কেন জানি মনে হচ্ছে এটা কোনো রোগ ব্যাধি নয়, অপার্থিব কিছু নজর এসে পড়েছে আমার ছেলের উপর। এখানে জানাশোনার ভিতর আপনি ছাড়া এ ব্যাপারে অন্য কেউ কিছু করতে পারবে বলে আমার বিশ্বাস নেই। ঠাকুরমশাই, আপনার কাছে আমার একটা মিনতি, একটিবার যদি আপনি আমার গৃহে এসে ছেলেটাকে একটু দেখতেন। বুঝলাম। আচ্ছা, তুমি বললে তোমার পিতা গত হওয়ার পর থেকে এসবের সূত্রপাত, তাই তো? আজ্ঞে হ্যাঁ ঠাকুরমশাই। আচ্ছা, তোমার বাবার মৃত্যুর পর এমন কিছু কি ঘটেছিল যেটা স্বভাবতই অস্বাভাবিক? অস্বাভাবিক? অস্বাভাবিক কিনা বলতে পারবো না, তবে বাবা মারা যাওয়ার দিন কয়েক পর হঠাৎ একদিন উকিলবাবু আসলেন আমাদের বাড়িতে। বাড়ির সবাইকে সেখানে উপস্থিত থাকার জন্য বললেন। তার কথা মতো বাড়ির সবাই উপস্থিত হয়। হঠাৎ তিনি কি একটা কাগজ বের করে আমাদের উদ্দেশ্যে বললেন, বড়বাবু, ছোটবাবু, কর্তামশাই দেহ রাখার পূর্বে তার এ সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি উইল করে গেছেন। আজ তাই তোমাদের সম্পত্তি তোমাদের বুঝিয়ে দিতেই আসা। আমি উইলটি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। আমি রমাকান্ত, পিতা মৃত শ্রী উমাকান্ত, সশরীরে সজ্ঞানে নিজের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি সমান 3 ভাগে ভাগ করিলাম, যার 1 ভাগ আমার বড় ছেলে শশীকান্ত, আর 1 ভাগ ছোট ছেলে নীলকান্ত, এবং বাকি 1 ভাগ আমার একমাত্র নাতি আমার বংশধর বিরাজের নামে করে গেলাম। এই মর্মে স্বপক্ষে হস্তাক্ষর করিতেছি। সত্যি ঠাকুরমশাই, আমার এই উইলের ব্যাপারে কোনো কিছুই জানা ছিল না, কিন্তু বাবার এমন সিদ্ধান্তে আমার ছোট ভাইটা সেদিনই বাড়ি ছেড়ে চলে গেল। দুর্ভাগ্যবশত ঈশ্বর সন্তান সুখ দেয়নি তাদের ললাটে, কিন্তু ওরা কিছুতে এটা মেনে নিতে পারছে না। সবকিছু নাকি আমার ষড়যন্ত্র, এমনটা ভেবে প্রচন্ড রাগে ক্ষোভে বেরিয়ে গেল। এ ঘটনার প্রায় 2 মাস পর থেকে আমার ছেলেটি অসুস্থ হতে শুরু করলো। এখন এমন অবস্থা, ছেলেটির প্রাণ সংশয় দেখা দিয়েছে। দেখো, সত্যি বিষয়টা জটিল, তবে তোমার ছেলের সঙ্গে কি ঘটেছে সেটা আন্দাজ করতে পারছি না। তোমার ছেলেটাকে একটাবার দেখলে তবেই কিছু বলতে পারবো। আমার কেন জানি মনে হচ্ছে আমাদের হাতে সময় খুব স্বল্প। চলো এক্ষুনি বেরিয়ে পড়া যাক, চলো তো। বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকা ফিটন গাড়িটা করে আমরা রওনা দিলাম। কিছু সময় বাদেই এসে পৌঁছলাম শশীকান্তের বাড়ি। বিশাল দোমহলা বাড়ি, তবে বাড়ির আঙিনায় পা রাখতেই লক্ষ্য করলাম বাতাসে একটা সোদা গন্ধ আমাদের নাকে ভেসে এলো।
এটা যে কোনো অশনি শক্তির উপস্থিতি নির্দেশ করছে তাতে সন্দেহ নেই। তবে তবে গন্ধটা আমি ছাড়া আর কেউ পাচ্ছে না। ভেতরে প্রবেশ করলাম। সোজা চলে গেলাম বিরাজের কক্ষে। সত্যি ভয় পেলাম জানো তো। দেখলাম বিরাজ খাটে শুয়ে আছে। লিকলিকে শরীরে প্রাণের স্পন্দন নেই বললেই চলে। আমি হাত বাড়িয়ে বিরাজের কপালের ঠিক মাঝখানে ত্রিনয়ন স্পর্শ করে তার সঙ্গে পূর্বে কি ঘটেছে সেটা দেখবার চেষ্টা করলাম। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি বলো তো? কি অন্ধকার রে বাবা! এই নির্জন জায়গায় একটা ঝিঝি পোকার আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। আমার সত্যিই বড় ভয় লাগছে। ভয় নেই, এই জঙ্গলটা পেরোলেই গ্রামের শেষে একটা শ্মশান রয়েছে। খবর পেয়েছি ওখানে একজন পিশাচসিদ্ধ তান্ত্রিক বাবা সাধনার জন্য ডেরা করেছে। একমাত্র উনিই পারবে আমাদের কাজটা করে দিতে। এখন মুখটা বন্ধ করে তাড়াতাড়ি চলো তো। ওই তো, ওই দেখো ওখানে একটা আলো জ্বলছে। আমার মনে হয় ওখানেই উনি আছেন। তারা দেখতে পেল বিরাটকায় দেখতে একটা লোক। তার চোখ দুটো রক্তবর্ণ। লোকটি তার সামনে জ্বলতে থাকা ধুনির আগুনে কি সব আহুতি দিতে দিতে একটা মন্ত্র আউড়ে চলেছে। কে তোরা? আর এত রাতে এখানে কি চাস? বাবা, আমি নীলকান্ত রায়। এই গ্রামের জমিদার শশীকান্ত রায়ের ছোট ছেলে আমি। আর ইনি আমার সহধর্মিণী বিমলা। সবই বুঝলাম, কিন্তু আমার এখানে কি? বাবা, বড় অভাগা কপাল আমাদের। একটা সন্তানের আশায় কোথায় কোথায় না ঘুরেছি, কিন্তু ভগবান হয়তো আমাদের কপালে সন্তান সুখ লিখেনি। এই কষ্টটাকে মনের ভিতর চেপে রেখে বাকি জীবনটাও কাটবে বলে ভেবেছিলাম, কিন্তু 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 কি? গেল বছর বাবা দেহ রাখার পর শুনতে পারলাম বাবা মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তির একটা উইল করে গেছেন। অবাক করা ব্যাপার হলো, সমস্ত সম্পত্তি 3 ভাগে ভাগ করা হয়েছে, যার 1 ভাগ আমার এবং বাকি 2 ভাগ তার বড় ছেলে এবং বড় ছেলের ছেলের নামে করে গেছেন। আপনি বলুন, নিঃসন্তান বলে কি এমন অবিচার মেনে নেওয়া যায়? বুঝলাম, তোদের সাথে সত্যিই অন্যায় হয়েছে, কিন্তু এ ব্যাপারে আমি কি করতে পারি? নীলকান্ত পাঞ্জাবির পকেট থেকে টাকা বের করে তান্ত্রিকের উদ্দেশ্যে বলল, এটা আপনার দক্ষিণা বাবা, লাগলে আরো দেব। নিঃসন্তান বলে যে অবিচার হয়েছে আমাদের সঙ্গে, আপনি ওই পথের কাটাকে সমূলে বিনাশের ব্যবস্থা করুন, তবেই আমাদের শান্তি। আমরা চাই নিঃসন্তান হওয়ার যে যন্ত্রণা সেটা ওরাও হারে হারে টের পাক। সবই বুঝলাম, কিন্তু তোরা যেটা করতে চাচ্ছিস সেটা সত্যি বড় ভয়ানক। কারণ মারণতন্ত্রে কারোর উপর একবার এই মরণ ক্রিয়া করলে সেটাকে আর ফেরানো যায় না। তাই আবার ভেবে দেখ। বাবা, আমরা অনেক ভেবে তবেই আপনার কাছে এসেছি, আপনি কিছু একটু করুন। দেখ, এ কাজের জন্য কিছু জিনিস আবশ্যকতা রয়েছে, যেমন 1 চিলতে সিঁদুর, 1 বোতল মদ, 3টে নারকেল এবং একটা পূর্ণবয়স্ক মানুষের শবদেহ। শবদেহ? হ্যাঁ, শবদেহ। শবদেহ ছাড়াই এ কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। তোরা একটা শবদেহ জোগাড় কর, তোদের কাজ হয়ে যাবে। সেদিনের মতো তারা সেখান থেকে চলে গেল। এবার আমিই হব পিশাচ সিদ্ধ তান্ত্রিক। সব সাধনা করে পিশাচকে জাগ্রত করে পুরো গ্রামটা উৎসর্গ করব তাকে। বলি হবে, বলি, নরবলি। হা 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 হা।
উঠুন মা, সূর্য যে মাথার উপর উঠে গেছে মা। এই নিন, আপনাদের জন্য চা এনেছি মা। এই কে মা? হ্যাঁ মা, দীক্ষাটা দেখলে আর বাঁচি না। তোমার না কতবার বলেছি আমাকে মা বলবে না? ন্যাকামি দেখলে গা পিঠে একেবারে জ্বলে যায়। এই যাও তো যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। আচ্ছা, সাধু বাবা বলেছে একটা শব্দের আবশ্যকতা রয়েছে। সন্দেহ জোগাড় করাটা মহা মুশকিল, তবে কাউকে মেরে তার দেহটা নিয়ে গেলেই তো হয়। কই গো, শুনছো? আরে কি মরার মতো ঘুমাচ্ছ? আরে শোনো না। আরে কি হলোটা কি? কেন সকাল সকাল কানের মাথা খাচ্ছ? আরে শোনোই না, বলছি সাধুজি যে শব্দের কথা বলেছিলেন না? হ্যাঁ বলেছিলেন তো। বলছি আমাদের এই বুড়ো চাকরটাকে আমি আর সত্যিই নিতে পারছি না। রাত দিন ওর ভালোবাসার অত্যাচারে জ্বালিয়ে মারছে। বলছি ওকে নিয়েই যদি কার্য হাসিল হয় তবে এক ঢিলে দু পাখি মারে। একদিকে আপদটা বিদায় হয়, আবার শব্দের জোগাড় হয়। তুমি কি বলো? বলছো, কিন্তু কিভাবে করবে কাজটা? কেন, তুমি সেদিন শহর থেকে আরশোলা মারার বিষ এনেছিলে না? আজ রাতেই ওটা ওর খাবারে মিশিয়ে দেব। তারপর আর কি, এক প্রহর দুপোহর যেতে না যেতে ও বেটা মরে ভূত। সত্যি তোমার এলেম আছে। বলছি দুপুর তো হতে এলো, চলো না গিয়ে দেখি বুড়োটা মরলো কিনা। তারা তাদের চাকরের শবদেহটাকে টানতে টানতে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যায়। এসেছিস? যা, তোরা ফিরে যা, তোদের কাজ হয়ে যাবে, চিন্তা করিস না। এবার আমায় এখন আমার কাজ করতে দে, যা। শবদেহটাকে ওখানে রেখে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা করল। এবার আমিই হব পিশাচ সিদ্ধ তান্ত্রিক। সব সাধনা করে পিশাচকে জাগ্রত করে পুরো গ্রামটা উৎসর্গ করব তাকে। বলি হবে, বলি, নরবলি। হা 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 হা। দিনটা ছিল অমাবস্যা, তার উপর ভূত চতুর্দশীর রাত। তান্ত্রিক ওই শব্দের ওপর বসে পিশাচকে আহ্বান করতে লাগলো। দেখলাম কাপালিক উচ্চ স্বরে মন্ত্র উচ্চারণ করছে আর ওই শব্দের মুখে মদ ঢেলে দিচ্ছে প্রত্যেকবার। ওং রিং ক্লিং পট স্বাহা। এমন সময় কালো ধোঁয়ায় যেন আবৃত হয়ে এলো চতুর্দিকে। কাপালিক মন্ত্রপাঠ থামিয়ে বলল, এসেছো, এসো এসো, তোমার ভোগের নৈবেদ্য গ্রহণ করো। এবার যাও, শশীকান্তর একমাত্র ছেলের জীবনলীলা সমাপ্ত করো, তবেই আমি তোমায় এ পুরো গ্রামটা তোমার ভোগ হিসেবে অর্পণ করব। এখন আমি অজেয় হব, পুরো মুকুন্দপুর এখন আমার অধিকারে হবে।
এ কি দেখলাম আমি? নরপিশাচ! শশীকান্ত, তোমার ছেলের উপর এক ভয়ানক নরপিশাচ চালনা করা হয়েছে, যাতে তোমার পুরো বংশ নির্বংশ হয়, এবং এ কাজ তোমার ছোট ভাই নীলকান্ত ও তার স্ত্রী করিয়েছেন, এবং এ কাজের জন্য নীলকান্ত ও তার স্ত্রী তাদের বাড়ির চাকরকে হত্যা করে তার দেহকে সব সাধনার জন্য অর্পণ করেছে কাপালিককে, এবং এ কাজ সম্পন্ন করতে পারলে এই পুরো গ্রামটাকে সমর্পণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ওই পিশাচকে। তাই তাকে এখন প্রতিরোধ করতে না পারলে তোমার ছেলে সহ এই পুরো গ্রামকে শ্মশান হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। বলেন কি ঠাকুর মশাই, শেষ পর্যন্ত আমার ছোট ভাই নীলকান্ত এই কাজ করলো? শশীকান্ত, ভেঙে পড়ো না, একটু শান্ত হও। দেখো, ওই কাপালিক একটা পাখির উপর তোমার ছেলের প্রাণবায়ু আবদ্ধীকরণ করে একটা তাবিজ ওই পাখির গলায় বেঁধে দিয়েছে। তাই পাখিটা কিছু খেতে পারছে না, আর তোমার ছেলেও কিছু খেতে পারছে না। যেদিন ওই পাখিটা মারা যাবে সেদিনই তোমার ছেলের শেষ দিন হবে। এমন ভাবে বলবেন না ঠাকুর মশাই, দয়া করুন। একটা মাত্র ছেলে আমার পূর্বপুরুষদের এই বংশের একমাত্র বংশধর। ওকে বাঁচান ঠাকুর মশাই। বিনিময়ে আপনি আমার প্রাণ নিয়ে নিতে বলুন ওই পিশাচকে, তবু আমার ছেলেটিকে আপনি বাঁচান। শান্ত হও শশীকান্ত, ধৈর্য রাখো। সত্যি বলতে সেই পাখিটা যে এখন কোথায় সেটা আমিও জানি না, তবে শীঘ্রই সেটাকে খুঁজে বের করতে হবে, তা না হলে সত্যি বড় অনিষ্ট হয়ে যাবে। আমায় এক্ষুনি একবার মধুসুন্দরী দেবীর আরাধনায় বসতে হবে। শশীকান্ত, বিচলিত হইও না। আমি ফেরা না অবধি নিজেদের কুলদেবতার আরাধনা করো। মনে রেখো, অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, শুভ শক্তির কাছে তাকে হার মানতেই হয়। মনের জোর হারালে চলবে না। আমি এখন আসছি বলেই আমি সেখান থেকে বেরিয়ে এলাম। গ্রামের বাইরে একটা পুরাতন শিব মন্দির আছে আমি জানতাম, কারণ রমাকান্ত বাবু বেঁচে থাকতে সেখানে একবার গিয়েছিলাম। সেখানে পৌঁছে এক ধ্যানে এক মনে মধুসুন্দরী দেবীকে আহ্বান করতে লাগলাম। মুহূর্তেই একটা ঝোড়ো বাতাস যেন সবকিছু তছনছ করে দিতে লাগলো। তবে এরকম কিছু একটা যে ঘটতে পারে আন্দাজ করেই আমি আরাধনার জন্য শিব মন্দিরে এসেছিলাম। লক্ষ্য করলাম বাতাসের প্রবল ঝাপটা সবকিছু ওলট পালট করলেও মন্দিরের ভেতর প্রবেশ করছে না। আমি এক মনে মা মধুসুন্দরী দেবীকে ডাকতে লাগলাম। চারিদিকের ঝোড়ো বাতাস নিমিষেই যেন থেমে গেল। শুনতে পেলাম কানের কাছে কেউ মৃদু স্বরে বলছে, তারা তারা। কে? আমার এখনো চিনতে পারছিস না? মা, তুমি এসেছো মা? আজ মনটা সত্যি বড় অস্থির হয়ে আছে মাগো। এই পুরো গ্রামের উপর যে নরপিশাচের নজর পড়েছে সে যে সত্যি বড় ভয়ানক মাগো। আমি যে এই এতগুলো গ্রামবাসীর প্রাণ রক্ষার মার্গ অনুসন্ধানে ব্যর্থ মাগো। পথ দেখাও, পথ দেখাও মা। ভয় পেও না, পরমাত্মা তাদেরই পরীক্ষা নেন যারা সত্যের রক্ষা হেতু অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এমনিতেও অশুভ শক্তি যতই শক্তিশালী হোক, শেষান্তে জয় সত্যেরই হয়। যাও, যে পাখিটাকে খুঁজতে তুমি এখানে এসেছো সেই পাখিটা ওই বাড়ির আঙিনাতেই একটা ডালে বসে আছে। তন্ত্রের প্রভাবে পাখিটার প্রাণ থাকলেও জড় বস্তুতে এক জায়গায় স্থির অবস্থায় বসে আছে। তবে মনে রেখো, হাতে সময় খুবই অল্প। কাল সূর্যাস্তের পূর্বে পাখিটাকে খুঁজে তার গলায় থাকা তন্ত্রের ওই তাবিজ নষ্ট করতে না পারলে ঘোর অনিষ্ট অবশ্যম্ভাবী। তবে তুমি এ কাজ পারবে তাতে সন্দেহ নেই। এখন যাও,
আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকবে। চোখ মেলে দেখি চারিদিকটা নিস্তব্ধ। ভোরের আলো ফুটতে আর কিছু সময় বাকি। দ্রুত রওনা করলাম শশীকান্তের বাড়ির অভিমুখে। সেখানে পৌঁছতেই বাড়ির ফটকের পাশে বড় আম গাছটার মগডালে আমার নজর পড়ল। দেখলাম সত্যিই একটা কাক স্থির হয়ে বসে আছে। পলক পর্যন্ত পড়ছে না পাখিটার। আমি এসেছি শুনে শশীকান্ত বাবু বেরিয়ে এলেন আমার কাছে। শশীকান্ত, ওই দেখো গাছটার উপর একটা কাক পাখি বসে আছে, দেখতে পাচ্ছ? ওটাই সেই পাখি। এক্ষুনি ওটাকে ধরে আনবার ব্যবস্থা করো। দেখলাম শশীকান্তের নির্দেশ পাওয়া মাত্রই তার চাকর গাছে উঠে গেল পাখিটা ধরার জন্য। দেখলাম মানুষের উপস্থিতি টের পাওয়া সত্ত্বেও পাখিটা ভ্রুক্ষেপ পর্যন্ত করল না। পাখিটাকে ধরে আমাদের কাছে নিয়ে এলো চাকরটা। লক্ষ্য করলাম পাখিটার গলায় একটা রূপার তৈরি তাবিজ। এক টানে তাবিজটাকে তার গলা থেকে বিচ্ছিন্ন করে আগুনে পুড়িয়ে ফেললাম তৎক্ষণাৎ। বাড়ির আঙিনায় সেই গুমোট ভাবটা কেটে গেল নিমিষেই। বুঝলাম তন্ত্রের প্রভাব বিনষ্ট হয়েছে। আমরা সে স্থান পরিত্যাগ করে সোজা চলে গেলাম বিরাজের কক্ষে। দেখলাম যে ছেলেটা কিছু সময় পশ্চাৎ অবধি অসাড় হয়ে পড়েছিল বিছানায়, সে নিজে থেকেই উঠে বসে আছে বিছানায়। শশীকান্ত, দুশ্চিন্তার অবসান ঘটেছে। তোমার ছেলে এখন সম্পূর্ণ বিপদমুক্ত। মা মধুসুন্দরী দেবী কৃপা করেছেন তোমার ছেলের ওপর। এরপর আরো একটা দিন সেখানে থেকে ভব্য আদর আপ্যায়নের পশ্চাৎ রওনা করলাম বাড়ির উদ্দেশ্যে। সবই বুঝলাম ঠাকুরমশাই, কিন্তু যে বা যারা এই পিশাচকে আহ্বান করে এমন হিংসাত্মক কাজ করলো, তাদের শেষ পরিণতি কি হলো? আমি জানতাম তুমি এ প্রশ্নই করবে। দেখো, তন্ত্রে তুমি যে দেবদেবী, পিশাচ পিশাচিনী অথবা যক্ষিণী যারই আহ্বান করো না কেন, তাকে দেওয়া প্রতিশ্রুতি যদি অপূর্ণ থাকে তবে ওই আহ্বান করা শক্তি অন্তিমে তারই সর্বনাশ করে। এক্ষেত্রেও তার বিপরীত হয়নি। পরের দিন গ্রামের কিছু লোক ওই তান্ত্রিককে জঙ্গলের শেষে ওই শ্মশানে খুঁজে পায় মৃত অবস্থায়। কেউ যেন খুবলে খুবলে খেয়েছে তান্ত্রিকের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ওই তান্ত্রিকের। যেহেতু নরপিশাচকে দেওয়া প্রতিশ্রুতি অপূর্ণ ছিল, তাই পিশাচ ওই তান্ত্রিকের এমন অবস্থা করেছিল। সত্যি, সে দৃশ্য মনে পড়লে এখনো গায়ে কাঁটা দেয়।